আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি কোর্স 2025-এ আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইশরাক তানবীর প্রান্ত। তো যারা যারা লাইভে ক্লাসে অলরেডি জয়েন হয়েছো, একটু কমেন্ট করে আমাকে জানাও যে আমার কথা অডিয়েবল কিনা, আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা। প্রস্তুতি কোর্স 2025-এ আজকে হ্যাঁ, তোমরা কমেন্ট করা শুরু করেছো। আসসালামু আলাইকুম স্যার। রুকু, ওয়ালাইকুম সালাম। ফারহান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইসরাত জাহান মুক্তা, হ্যাঁ উই ক্যান হিয়ার। ধন্যবাদ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে, আমি অডিয়েবল? হ্যাঁ। তো অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি কোর্স, তোমরা জানো যে আমরা এই কোর্সটি পুরো বাংলাদেশে একদম ফ্রিতে লঞ্চ করেছি। হ্যাঁ। সো আমাদের মোটামুটি তোমরা এখন পর্যন্ত 300+ স্টুডেন্ট এই 2-3 দিনই আমাদের সাথে এখন পর্যন্ত কানেক্টেড আছো। আমরা বিশ্বাস করি তোমাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে, তোমাদেরকে বিজয়ের শিখরে পৌঁছে নিয়ে যেতে আমরা অবদান রাখতে পারবো। এবং আমাদের কোর্সগুলা এত সুন্দর করে ডেকোরেটেড করার ট্রাই করেছি। অনেক পেইড কোর্স, টাকা দিয়ে কিনা কোর্সও এত ভালো সাপোর্ট পাবে কিনা আমার জানা নেই। যাই হোক, আমাদের দিক নির্দেশনাগুলো শুধুমাত্র তোমরা ফলো করবে। ইনশাল্লাহ আমরা যেগুলো পড়াচ্ছি আমরা একদম টেকনিক্যালি পড়াবো। বিষয়টা হ্যাঁ, সবাই কমেন্ট করতেছে। আমরা যেটা বলছিলাম, আমরা টেকনিক্যালি পড়াশোনা করব, কারণ বৃত্তি পরীক্ষা দেখো সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ দিবে, তাই না? বাট সবাইকে বৃত্তি পাবে না। এখানে কম্পিটিশন হবে। হ্যাঁ, নাম্বার টু নাম্বার ভেরি করবে। যারা নাম্বারে এগিয়ে থাকবে তারাই কিন্তু বৃত্তি পাবে। এখন সবাই কিন্তু প্রিপারেশন নিবে না। তাহলে তুমি কিভাবে প্রিপারেশনটা নিলে সবার থেকে ইউনিক ওয়েতে তুমি প্রিপারেশনটা নিতে পারো, ওভাবেই তোমাকে নিতে হবে। আর ওইটার জন্যই আমরা তোমাদেরকে পুরোপুরি সাপোর্টটা দিব। যাই হোক, আজকে আমরা বিজ্ঞানের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের 5ম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমেই আমি কথা বলে নিই যে দেখো এই বিষয়গুলো থেকে এখান থেকে আমরা কিভাবে পড়বো। এখান থেকে তোমাকে এমসিকিউ আমি ফুল কাভার করে দিব। এই ক্লাসটা হয়তো 2 বা 3টা ক্লাস, আমরা একটা অধ্যায়কে সর্বোচ্চ 2 বা 3টা ক্লাসে কি ডিফাইন করেছি, হ্যাঁ, ডিভাইড করেছি। সো ওভাবে এর মধ্যে এমন কিছু মানে না থাকবে না যেটা তোমাদের কষ্ট করে খুঁজে বের করে পড়তে হয়। অর্থাৎ আমাদের সব কিছুই ওই ক্লাসগুলোর মধ্যেই থাকবে। তোমরা বই নিয়ে বা খাতা নিয়ে মোটামুটি রিলেট করার ট্রাই করো, সব কিছুই পাবে। এমসিকিউগুলো স্পেসিফিক করে আমরা দিয়ে দিব, কোন জায়গা থেকে সিকিউ প্রশ্ন আসবে, কোথার থেকে ক নাম্বারের প্রশ্ন আসবে, মানে কোনটা জ্ঞানমূলক অনুধাবন, কিভাবে লিখতে হবে, সব কিছু আমরা এই আমাদের ক্লাসগুলোর মধ্যে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব। সো আমি যদি সমন্বয় ও নিঃসরণ, দেখো আমরা না পড়াশোনাগুলো আসলে কিভাবে পড়বো, একটু আগে বলতেছিলাম না টেকনিক্যালি পড়বো। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা টেকনিক্যালি পড়বো। আমরা পড়াগুলোকে রিলেট করে পড়বো, প্র্যাকটিক্যালভাবে অ্যাটাচ করে পড়বো। হ্যাঁ, মানে বাস্তবিক আমার চোখের সামনে যেটা দেখতেছি ওইটার সাথে যদি আমি ব্যাপারটাকে রিলেট করতে পারি, তাহলে হয়তো আমার প্যারা লাগবে না, আমার মনে থাকবে। তাহলে কিভাবে পড়া যায়? ধরো নামটাই কি দিয়েছি আমি, সমন্বয়। সমন্বয় বলতে কি? সমন্বয় কোঅর্ডিনেশন। তো কোঅর্ডিনেশন কি? ধরো এই যে তোমাদের আমরা কি করছি, আমরা পড়ায় ঢুকে গেছি, কিন্তু ধরো এই যে তোমাদের আমরা ক্লাসের ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি সারা বাংলাদেশে। হ্যাঁ, এই যে অনলাইনে দেখো আমি সেট আপ করেছি, এখানে ক্যামেরা রেখেছি, স্মার্ট বোর্ড ইউজ করতেছি। তারপরে আমরা একটা পরিকল্পনা নিলাম, আমি তোমাদের মর্তুজা স্যার, যে স্যার চলেন আমরা সবাইকে ফ্রিতে পড়াই। এই যে দেখো পরিকল্পনাটা, এইটা বাস্তবায়ন করতে কি করছি, আমরা ছোটোখাটো একটা ভিডিও বার্তা রেকর্ড করেছি, যেটা তোমাদের মাঝখানে কি ডেলিভার করেছি।
তোমরা ওইখান থেকে দেখে আমাদেরকে নক করেছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাটাচ করেছি। এই যে দেখো অ্যাক্টিভিটি, এই যে প্রসেসটা, সব কিছুই একজনের মাধ্যমে হয়েছে, হয় নাই, এক একজনের সমন্বয়ে হয়েছে। মুর্তজা স্যারের হচ্ছে ওনার হচ্ছে টেকনিক্যাল কিছু থিঙ্কিং নিয়েছি, আমি কিছু টেকনিক্যাল থিঙ্কিং দিয়েছি, তারপরে সেট আপ করতে যে এই যে প্রসেসগুলো, এটাই কিন্তু সমন্বয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা সমন্বয় পড়বো আমাদের বইয়ে দুইটা ধরনের, একটা হচ্ছে আমার নিজের সমন্বয় অর্থাৎ প্রাণীর, আরেকটা হচ্ছে কি উদ্ভিদের। তোমাদের বইয়ের প্রথমেই কিন্তু দেয়া আছে কি উদ্ভিদের সমন্বয়। প্রথমে কি দেয়া আছে আমরা যদি দেখি, তোমাদের বইয়ে প্রথমে দেয়া আছে উদ্ভিদের সমন্বয়। হ্যাঁ, তো এই যে যারা যারা আমি যে সমন্বয় আমার মতো করে সংজ্ঞাটা দেওয়ার ট্রাই করেছি, তো যারা যারা ব্যাপারগুলো হচ্ছে নিজের মতো করে যখন তুমি খাতায় উপস্থাপন করতে পারবা, টিচাররা এটাতে কিন্তু ইমপ্রেস হয় অনেক বেশি। তো আমরা প্রথমেই পড়ব উদ্ভিদের সমন্বয়। এইটা এর আগে আমি একটু কথা বলে নেই যে আমাদের যে প্রাণীদেহের সমন্বয়, ধরো এই যে আমি কথাবার্তা বলতেছি, হ্যাঁ আমি হাত পা হচ্ছে মুভ করতেছি, আমি লিখতেছি, আমার শ্বাস প্রশ্বাস চলতেছে, আমার শরীরে রক্ত সংবহন হচ্ছে, তারপরে হচ্ছে আমার ফুসফুসের কি হচ্ছে যে সংকুচন প্রসারণ হচ্ছে। দেখো আমার শরীরে কিন্তু একসাথে অনেক ধরনের অ্যাক্টিভিটি চলছে না? হ্যাঁ চলতেছে। এই যে সব ধরনের কার্যক্রম, এই অ্যাক্টিভিটিগুলা, এইগুলাও কিন্তু একটার সমন্বয়ে আরেকটা হচ্ছে। তো আমার দেহের সমন্বয়টা হয় মূলত স্নায়ুতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ মানব দেহের সমন্বয়টা কিসের মাধ্যমে হয়? স্নায়ুতন্ত্র। এটাতে আসছি একটু পরে। এর আগে কি বলবো? উদ্ভিদের। তো উদ্ভিদের তো আসলে এরকম কোনো তন্ত্র নাই, উদ্ভিদের তো এরকম কোনো অঙ্গাণু নাই, আছে? নাই। তাহলে উদ্ভিদেও আসলে সমন্বয় হয় কিনা? উদ্ভিদের অ্যাক্টিভিটি আছে না? আছে। তো কীরকম অ্যাক্টিভিটি? উদ্ভিদ ছোট থেকে বড় হচ্ছে, উদ্ভিদে ফুল হচ্ছে, উদ্ভিদে ফল হচ্ছে, উদ্ভিদের হচ্ছে কি পুষ্পায়ন হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে, উদ্ভিদ আসলে পাতা টাতা ঝরে যাচ্ছে, বার্ধক্য হচ্ছে, উদ্ভিদ মারা যাচ্ছে। এই যে তাহলে অ্যাক্টিভিটিগুলো, এগুলো কিসের মাধ্যমে হবে? এক্স্যাক্টলি সমন্বয়ের মাধ্যমে। তাহলে ভাই একটু আগে আপনি বললেন যে আপনার প্রাণীদেহের স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়। হ্যাঁ আমরা জানি আমাদের দেহে তন্ত্র আছে, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। উদ্ভিদে তো এরকম কোনো তন্ত্র নাই, উদ্ভিদের তো কোনো অঙ্গাণু নাই, হাত পা আছে? নাই। তো উদ্ভিদে যখন বিজ্ঞানীরা খুঁজতে গেলেন যে উদ্ভিদে এই যে অ্যাক্টিভিটি বা এই সমন্বয়টা কে করে, উদ্ভিদে তারা বের করলেন যে একটা জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে এই উদ্ভিদের সমন্বয়টা করে। কে করে? একটা জৈব রাসায়নিক পদার্থ। তোমরা কি জানো পদার্থটার নাম কি? যদি জেনে থাকো একটু কমেন্ট করো, আমি লিখে দিচ্ছি। উদ্ভিদের সমন্বয় করে যে জৈব রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে একটা কি জৈব রাসায়নিক পদার্থ। হ্যাঁ, জৈব রাসায়নিক পদার্থ। হ্যাঁ, উদ্ভিদের সমন্বয়টা করে। এই পদার্থটার নাম হচ্ছে কি? ফাইটোহরমোন। পদার্থের নাম কি? ফাইটোহরমোন। যে ভাই আসলে ফাইটো আবার হরমোন, হরমোনের নাম হয়তো আগে শুনছি, এক্স্যাক্টলি যদি আমি নাও জেনে থাকি এই এখনই আমি বোঝায় দিচ্ছি। সো ফাইটো এই জিনিসটা কি? ফাইটো মানে এই যে ফাইটো, এইটার অর্থই আসলে কি জানো? এইটার অর্থই হচ্ছে উদ্ভিদ। ফাইটো শব্দের অর্থ কি? আমরা নতুন একটা শব্দ শিখে ফেললাম। যদি এমসিকিউ এ আসে যে উদ্ভিদ মানে কোন শব্দ থেকে এসেছে, বা ফাইটো শব্দের অর্থ কি? উদ্ভিদ। আর হরমোন অর্থ মূলত প্রাণরস। হরমোন মানে কি? প্রাণরস। অর্থাৎ ফাইটো হরমোন মানে কি? উদ্ভিদের প্রাণরস। আমরা যখন সামনে তোমার চতুর্দশ অধ্যায়ের আছে, যখন আমরা পড়াশোনা আর ওই অধ্যায়ে পড়বো জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনের নাম শুনবো। অর্থাৎ দেখো ফাইটোপ্লাঙ্কটন মানে অতি ক্ষুদ্র উদ্ভিদ, আবার জুপ্লাঙ্কটন মানে হচ্ছে প্রাণী। তাহলে মানে ফাইটো যেহেতু উদ্ভিদের সাথে রিলেটেড, তার মানে বোঝাই যাইতেছে কি ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর ফাইটো হরমোন মানে উদ্ভিদের হরমোন। তো উদ্ভিদের সমন্বয় সাধন করে, উদ্ভিদের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সব কিছু ডিল করে কে ভাই? ফাইটো হরমোন। তো তোমরা কি দেখি তোমরা কমেন্ট করছো কিনা? হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকেই জানো ফাইটো হরমোন। হ্যাঁ থ্যাংক ইউ। তোমরা শেয়ার করতে পারো। হ্যাঁ আমাদের ক্লাসটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো। ওকে, তো আমি যেখানে ছিলাম যে অনেকেই পারো, তারপরে হচ্ছে দেখে নাও, আমরা কুটিনাটি সব কিছু দেওয়ার ট্রাই করবো এখানে। তো উদ্ভিদের ফাইটো হরমোন, উদ্ভিদ প্রাণরস হরমোন। হ্যাঁ, এই যে সমন্বয়টা, এইটা আবার কি কারক বস্তু হিসেবে কাজ করে জানো? এটা উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু হিসেবে কাজ করে। হ্যাঁ, উদ্ভিদ বৃদ্ধি
বৃদ্ধি কারক বস্তু হিসেবে এই ফাইটো হরমোনটা কাজ করে। এখন আমি দেখাই, ধরো আমরা যদি বলি যে আমরা কি বললাম, ফাইটো হরমোন, হ্যাঁ, ফাইটো হরমোন। তো এখানে এই যে হরমোনটা মূলত ফাইটো মানে উদ্ভিদের হরমোন, এই হরমোনটা উদ্ভিদের দুইভাবে কার্য সম্পাদন করে, যেটা একটু আগে লিখলাম। একটা হচ্ছে বৃদ্ধি কারক হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে বৃদ্ধি রোধক হিসেবে কাজ করে, আরেকটা কি বৃদ্ধি রোধক হিসেবে কাজ করে। এখন কি তোমরা এইটা কি জানো কিনা যে বৃদ্ধি কারক বস্তু কোনগুলা? অবশ্যই জানো, তোমাদের বইয়ে দেয়া আছে উদ্ভিদের বৃদ্ধি কারক বস্তুগুলা দেয়া আছে কি, যে অক্সিন, হ্যাঁ, অক্সিন, জিবেরেলিন বা জিব্বেরেলিন যেটাই হোক, সাইটোকাইনিন, হ্যাঁ, সাইটোকাইনিন। এটা এক প্যাটার্নের, এক ধাঁচের, তো অর্থাৎ এগুলো হচ্ছে উদ্ভিদের কি বৃদ্ধি কারক বস্তু হিসেবে কাজ করে। তাহলে ভাই বৃদ্ধি রোধক লিখে রাখছেন কেন? এখানে কিছু লিখবেন না? লিখবো। এখানে মূলত হচ্ছে দুইটা ফ্যাক্ট কাজ করে, দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে ইথিলিন আর একটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাবসাইসিক অ্যাসিড। এগুলো হচ্ছে বৃদ্ধি রোধক হিসেবে কাজ করে। আবার ইথিলিন মূলত কি, ইথিলিনের হচ্ছে আরো কাজ আমরা পড়বো। এটা ফল ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমসিকিউ বা সিকিউ ক নাম্বারে যাই হোক, ফল পাকাতেও এটা একটা কাজ করে, হ্যাঁ, ফল পাকাতেও সাহায্য করে ইথিলিনটা। দেখো আমরা সব ইম্পর্টেন্ট তথ্য যেগুলো প্রশ্নে আসে, যেগুলোর বাইরে থেকে প্রশ্ন করবেই না, এগুলাই হচ্ছে আমরা এখানে তোমাদেরকে ডেকোরেট করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা এগুলো নোট করে রাখতে পারো যে ফল পাকাতে হচ্ছে সাহায্য করে। ওকে, তো ইথিলিন। আবার মনে রাখতে হবে ভাই এইটা কিন্তু গ্যাসীয় পদার্থ। এটা কি? এটা একটা গ্যাসীয় পদার্থ। তার মানে আমরা ফাইটো হরমোন বা উদ্ভিদের হরমোন যেগুলো পড়তেছিলাম, দুই ধরনের হরমোন থাকতে পারে, একটা হচ্ছে বৃদ্ধি কারক, একটা হচ্ছে বৃদ্ধি রোধক। বৃদ্ধি কারক কি অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, আর বৃদ্ধি রোধক ইথিলিন বা অ্যাবসাইসিক অ্যাসিড, হ্যাঁ। তো ইথিলিনটা কি আবার আমি বলে দিলাম, ইথিলিনটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এটা এমসিকিউ এটাও আসতে পারে। আর অ্যাবসাইসিক অ্যাসিডটা কি, এটাও মূলত বৃদ্ধি রোধ করে, যে একটা টাইমে মানে বলে না যে এই তুই তো বেশি বাইরে গেছস আর বাড়িস না। তো উদ্ভিদ যদি বেশি বেড়ে যায়, আমরা যদি কৃত্রিমভাবে এটা বৃদ্ধিটা রোধ করতে চাই, তাহলে পসিবল। কিভাবে পসিবল? এই অ্যাবসাইসিক অ্যাসিড ব্যবহার করে। এই হচ্ছে আমার উদ্ভিদের মোটামুটি যে হরমোনের যে ব্যাপারগুলো। এখন আরেকটা জিনিস দেখো, এই যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এগুলোর বেসিক কিছু কাজ আমাদের লাগবে, এইগুলো ডিরেক্ট প্রশ্নে আসবেই এই টাইপের প্রশ্ন, হ্যাঁ। ধরো অক্সিনের আমি যদি বেসিক কিছু কাজ আলোচনা করি, ধরো অক্সিন তোমরা মোটামুটি জানো সবাই, আমি জানি যে অক্সিন কি কি কাজ করে। যারা জানো একটু কমেন্ট করে লিখে ফেলো আমার আগে, দেখি কে লেখে, তুমি না আমরা। তো অক্সিন আমাদের মনে রাখতেই হবে শাখা কলমে মূল গজায়। অক্সিন কি করে? শাখা কলমে মূল গজায়, হ্যাঁ। তো অক্সিন কি করে? খুব ইম্পর্টেন্ট, শাখা কলমে মূল গজায়, হ্যাঁ। আবার এইটা হচ্ছে ফলের অকাল ঝরে পড়া রোধ করে। ফলের অকাল ঝরে পড়া রোধ করে। কে করে? অক্সিন, হ্যাঁ। তো অক্সিন ইম্পর্টেন্ট কাজ কিন্তু, হ্যাঁ। সে শাখা কলমে, মানে একটা গাছের কলম করি না আমরা, একটা গাছ থেকে একটা ডালকে কেটে নিয়ে একটা প্রসেসিং করে আরেকটা নতুন গাছ আমরা তৈরি করি, উৎপাদন করি। তো ওখানেই কিন্তু অক্সিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, শাখা কলমে মূল গজায়। তারপরে ফলের অকাল ঝরে পড়া, দেখো এখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করছে না। যদি ফল যেগুলো, ধরো একটা উদ্ভিদের ফল ঝরে পড়তেছে, তাহলে কি ওই গাছটার কোনো ভ্যালু থাকবে না। তাহলে কি ফলের অকাল ঝরে পড়াও কি করতেছে? রোধ করতেছে। এই হচ্ছে অক্সিন, হ্যাঁ, অক্সিনের কাজ। এবং ধরো এই যে অক্সিন, এইটা সম্পর্কে সর্বপ্রথম কে আলোচনা, দেখি তোমরা কমেন্ট করতে বলেছিলাম।
আব্দুল্লাহ মাসুম এক্স্যাক্টলি এই দুইটাই লিখেছ। শাখা কলমে মূল গজায়, ফলে অকাল ঝরে পড়া রোধ করে। হ্যাঁ, অনেকেই পারো তোমরা, যাক ভাল লাগতেছে। হ্যাঁ, তো অক্সিন হচ্ছে কি বললাম, যে অক্সিন ফলে অকাল ঝরে পড়া রোধ করে, শাখা কলমে মূল গজায়। এই অক্সিন নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছিলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। হ্যাঁ, কে আলোচনা করেছিলেন? বিজ্ঞানী চার্লস ডারউইন, তিনি এটি নিয়ে আলোচনা করেছিলেন। তো অক্সিন, তারপর হচ্ছে আরেকটা কি বলছিলাম, জিবেরেলিন। আরেকটা কি বলছিলাম, জিবেরেলিন। হ্যাঁ, জিবেরেলিন, এইটার বেসিক কাজটাও হচ্ছে আমাদেরকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। তো জিবেরেলিন মূলত হচ্ছে উদ্ভিদের পর্ব মধ্যগুলোর বৃদ্ধিতে সহায়তা করে। ভাই এটা কি বলতেছেন? উদ্ভিদের পর্ব মধ্য কোনগুলা? উদ্ভিদের, এটা মূলত আমি এইভাবে লিখি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, কিন্তু এটা তার উদ্ভিদের পর্ব মধ্যগুলোর বৃদ্ধিতে সহায়তা করে। হ্যাঁ, কি করে? বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে পর্ব মধ্য, এটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, একটু দেখি, তাইলে হয়তো আমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাব। ধরো আমরা একটা উদ্ভিদের, ধরো এইটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড, আমরা এরকম দেখি না? ধরো এইটা, হ্যাঁ, এটা একটা উদ্ভিদের কাণ্ড। হ্যাঁ, ধরো এখানেও আরো আছে, এই পর্যন্ত আমি দিয়ে দিলাম। এখন এই যে কাণ্ডের, ধরো এই যে একটা অংশ পর্ব, এই যে একটা পর্ব, এই যে মানে যেখান থেকে নতুন শাখা প্রশাখা হচ্ছে, বিস্তৃত হচ্ছে। তো এই যে পর্ব, এই যে তারপরে এই যে পর্ব, এগুলা হচ্ছে একটা পর্ব থেকে আরেকটা পর্বের মাঝখানের দূরত্বটাই হচ্ছে পর্ব মধ্য। তো এইটা যদি বৃদ্ধি করে, আলটিমেটলি কি হবে? উদ্ভিদটাই বড় হবে। তার মানে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করতেছে। এটার মূল কাজ, ফ্যাক্টর হিসেবে কে কাজ করে? জিবেরেলিন। হ্যাঁ, তো আবার আরেকটা সে গুরুত্বপূর্ণ কাজ করে, বীজের সুপ্ত অবস্থা কাটাতেও সে ভূমিকা রাখে। বীজের সুপ্তাবস্থা, এইটা একটা বেসিক কাজ, এটা আসলে বৃদ্ধিকারক বস্তু সবাই করে, অক্সিডও এটা করে থাকতে পারে। সো এটা কি? বীজের সুপ্তাবস্থা কাটাতে, অর্থাৎ বীজটাকে ফলে পরিণত করতে হচ্ছে সে কাটাতে সাহায্য করে জিবেরেলিন। হ্যাঁ, তো অক্সিনের বেসিক কাজ জিবেরেলিন। তারপর সাইটোকাইনিন সেম কি করবে? হোল প্রসেসটা হচ্ছে বৃদ্ধিকারক বস্তু হিসেবে কাজ করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখন যদি আর ইথিলিনের কথা যেটা আমি বলছিলাম, ইথিলিনের নামে আমরা কি বলছিলাম? ইথিলিন কি? ইথিলিন হচ্ছে মূলত, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, ওখানেও লিখে দিছিলাম, আরেকটু এটা স্পেসিফিক করে লিখে দিই। ইথিলিন হচ্ছে এটা কি? গ্যাসীয় পদার্থ। হ্যাঁ, এইটা কিন্তু ফল পাকাতে সাহায্য করছে, কিন্তু তাহলে তার কাজও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফল পাকাতে হচ্ছে সাহায্য করে ইথিলিন। তারপরে হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটার কথা বলছিলাম, ওগুলো বৃদ্ধির রোধক হিসেবে কাজ করে। মানে যদি মনে হয় যে আমি কৃত্রিমভাবে একটা উদ্ভিদ অনেক বড় হয়ে যাচ্ছে, তার বৃদ্ধিটা আমি রোধ করে দিব বা বৃদ্ধি আটকায় দিব, তাহলে সেটা সম্ভব অ্যাবসাইসিক অ্যাসিডের মাধ্যমে। উদ্ভিদের আরেকটা হরমোন খুব ইম্পর্টেন্ট, যেটা স্কিপ করা যাবে না, এটা হচ্ছে ফ্লোরিজেন। তোমরা কেউ জানো কি না ফ্লোরিজেনের কাজটা কি? জানলে একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি কমেন্টটা এখনই দেখবো যে ফ্লোরিজেন কি করে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা হরমোন উদ্ভিদের জন্য। হ্যাঁ, এটা কোথায় থাকে এটাও জানো কিনা আমাকে জানাও। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তো আমরা তো ফাইটো হরমোন পড়তেছি, উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু পড়তেছি, আবার রোধকারক যে বস্তুটা আছে, টোটাল যে প্রসেস, হ্যাঁ, ওইটা পড়তেছি। এর মধ্যে অক্সিন পড়লাম, জিবেরেলিন পড়লাম, সাইটোকাইনিন পড়লাম, ইথিলিন পড়লাম, অ্যাবসাইসিক অ্যাসিড পড়লাম। আরেকটার কথা আমি বলছি কি? ফ্লোরিজেন। আরেকটা স্টার দিই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ফ্লোরিজেন এটা আসেই। ফ্লোরিজেন হচ্ছে এইটা পত্র মুকুলে, আমি আগে একটু কমেন্ট দেখি যে কমেন্ট করছে কিনা। হ্যাঁ, ফ্লোরিজেন পাতায়, আমি তোমার নামটা পড়তে পারতেছি না, তোমার খুব চাইনিজ একটা নাম দেয়া, তো মানে এই জন্য পড়া যাচ্ছে না। যাই হোক, তুমি প্রথম কমেন্ট করেছো ফ্লোরিজেন পাতায় ফুল উৎপাদন করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তোমরা সবই পারো ভাই, তোমরা সবাই বৃত্তি পাবে, ট্যালেন্টফুল, মিষ্টি খাওয়ার বৃত্তি পায়। ফ্লোরিজেন পাতায় ফুল উৎপন্ন করে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ফুল ফোটাতে সাহায্য করে। তো মোটামুটি সবাই পারো, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো কি? এই যে এইটা পত্রমুকুলকে
মুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে বা রূপান্তরিত করে। এটা কি করে? পত্র মুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। অর্থাৎ এক কথায় সহজ বাংলায় যদি আমরা যেটা বুঝি সবাই, এটা বললে যে যেটা কমেন্ট করছো তোমরা, যে এটা ফুল ফোটাতে সাহায্য করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে পাতায় যায় পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। তার মানে কি? মোটামুটি এইটা ফ্লোরিজেন হচ্ছে, এটা কোথায় থাকে? এটাও আসে যে ফ্লোরিজেন উদ্ভিদের কোথায় থাকে ভাই? এটা পত্র মুকুলকে, যেহেতু পুষ্প মানে পত্র পাতার কথা দেয়াই আছে, তার মানে এটা কোথায় থাকে? ফ্লোরিজেন। এটা হচ্ছে পত্র মুকুলে। আর জেন, জেন মানে কি জানো? জেন মানে হচ্ছে উৎপাদন করা। দেখো ফ্লোরি মানে কি? ফ্লাওয়ার। হ্যাঁ, তো এই যে কি ফ্লাওয়ার উৎপাদন করে, তাহলে জেন মানে কি? উৎপাদন করা। ওকে, তো এই যে ফ্লোরিজেন কি করে? পাতায় পত্র মুকুলকে পুষ্পমুকুলে মানে হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। এই তো মোটামুটি আমাদের কি বলে উদ্ভিদের যে ব্যাপারগুলো ছিল হরমোনাল, এই আলোচনা মোটামুটি আমাদের করা আছে বইয়ে এই পর্যন্তই। এই পর্যন্ত হয়তো পড়লেই হবে। এই অধ্যায়টাকে আমরা মোটামুটি আমি 2টা বা 3টা ক্লাসে সাজাইছি আর কি। তো দেখি কতটুকু আগানো যায় আজকে। হ্যাঁ, তো এরপরে আমরা আলোচনা করব হচ্ছে, ধরো এখন আসবো হচ্ছে, ধরো আমরা উদ্ভিদের সমন্বয়ের মোটামুটি তো কথাবার্তা বললামই, একটু প্রাণীর সমন্বয়টা দেখি। হ্যাঁ, প্রাণীর সমন্বয়। হ্যাঁ, প্রাণীর সমন্বয়। ওকে, তো সমন্বয় আমি প্রথমেই বলছিলাম যে আমরা কোঅর্ডিনেশন, অনেকে মিলে একটা কাজ যখন পরিপূর্ণভাবে সম্পাদন করি সবাইকে সাথে নিয়ে, সেটাই মূলত কি? সমন্বয়। যেমন আমার বডিতেই কিন্তু সমন্বয় প্রসেসের মাধ্যমে আমার বডি রান করতেছে। কিভাবে? এই যে আমি হাত নাড়াচ্ছি, আমার ফুসফুস হচ্ছে কি সংকুচিত প্রসারিত হচ্ছে, তারপর হচ্ছে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, রক্ত সংবহন চলাচল করতেছে আমার দেহে। এইটা কি হচ্ছে? এটাও কিন্তু একটা সমন্বয়ের মাধ্যমে প্রসেস। আমি বলেছিলাম প্রথমেই যে প্রাণী দেহের সমন্বয়টা করে যেই প্রধান অঙ্গাণুটা, সেইটাই হচ্ছে কি? স্নায়ুতন্ত্র। স্নায়ু, এই যে লেখাটা লিখলাম ভাই, এত ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা কি? স্নায়ুতন্ত্র। প্রাণীদেহের হচ্ছে কি? সমন্বয়টা সম্পাদন করে থাকে হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি ভাই? স্নায়ুতন্ত্র হচ্ছে যে আমাদের বইয়ে আসলে যেরকম একটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মনির জামান, আমাদের চলনের একটা কথা বাকি আছে। ধন্যবাদ, চলনের কথাটা আলোচনা করি নাই। আচ্ছা, এইটা একটু আলোচনা করে তারপরে আমি চলনটা কথা বলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি বলতেছিলাম? যে স্নায়ুতন্ত্র। তো এইটা আমি প্রথমে বইয়ের সংজ্ঞাটা দিই। বইয়ে আসলে গুছানো লেখা আছে, পরে আমি মানে এখানে রিলেট করে দেখায় দিব যে প্রাণীদেহের যে তন্ত্র, প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে। তাহলে কি করতেছে? একটা তন্ত্র, যতটুকু বুঝতেছে অতটুকু বুঝো, যে একটা তন্ত্র এটা কি করে? দেহের বিভিন্ন অংশের মধ্যে কি করে? সংযোগ রক্ষা করে। আচ্ছা, তারপরে দেহের বিভিন্ন জৈবিক কার্যাবলী সম্পাদন করে। এবং তারপরে হচ্ছে যে, আচ্ছা দেহের কি বললাম? 2টা। এখানে কাজ হচ্ছে কি? দেহের প্রাণীদেহের যে তন্ত্র হচ্ছে বিভিন্ন অংশের সংযোগ রক্ষা করবে, তারপরে বিভিন্ন জৈবিক যে কার্যাবলী সম্পাদন করবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি? এটা উদ্দীপনায় সাড়া দিবে। কি করবে? উদ্দীপনায় সাড়া দিয়ে বাহ্যিক পরিবেশের সাথে খাপ খাওয়িয়ে নিবে। হ্যাঁ, যে এই যে সম্পর্কটা হচ্ছে সম্পাদন করবে, এইটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে এইটা কি? এটা একটু মানে কঠিন লাগতেছে না? তন্ত্র, তন্ত্র মানে কি জানো? তন্ত্রের ইংলিশ হচ্ছে সিস্টেম। অর্থাৎ সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে একটা প্রক্রিয়া। সিস্টেম মানে কি? একটা প্রক্রিয়া। অর্থাৎ এইটা হচ্ছে এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে, একটা প্রসেসের মাধ্যমে হবে, যেইখানে হয়তো কোনো একটা কাজ কি হবে? সম্পাদন হবে। হ্যাঁ, তো এইখানে কি কি কাজ হয়? ধরো স্নায়ুতন্ত্রের মাধ্যমে কি কাজটা সম্পাদন হচ্ছে? স্নায়ুতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে আবার কি? স্নায়ুতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে নিউরন। হ্যাঁ, নিউরন। এবং
এটার প্রধান অংশ হচ্ছে কি জানো? মস্তিষ্ক বা ব্রেইন। এর প্রধান অংশ হচ্ছে আমাদের কি? মস্তিষ্ক বা ব্রেন। এই যে মস্তিষ্ক এবং এর প্রধান উপাদান হচ্ছে নিউরন। এই যে ওয়ার্ডটা লিখছি এইটাই মূলত এই যে সব কিছু সম্পাদন করে, অ্যাটাচ করে। কিভাবে? ধরো আমাকে এই যে আমি মোটামুটি তোমাদেরকে কথা বলতেছি, আমি বারবার হচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছি, এখানে লিখতেছি, অর্থাৎ আমার যে নার্ভাস সিস্টেমটা ওইটা কিন্তু আমার অনুভূতিটা হচ্ছে কেন্দ্রে নিয়ে যাচ্ছে যে এই এখন লিখো, এই এখন এই কথাটা বলো, এই এরপরে এই লাইনটা বলো। এই যে সিস্টেমটা, প্রসেসটা কাজ করতেছে না, এইটাই মূলত সম্পাদন করতেছে হচ্ছে এই যে নিউরন। অর্থাৎ এই যে স্নায়ুতন্ত্র বললাম কি যে একটা কাজ সম্পাদন করবে, তারপরে বিভিন্ন অংশ, এই যে দেখো চোখের সাথে আমার মস্তিষ্কের অ্যাটাচমেন্ট ঘটাচ্ছে, আবার আমার হাতকে বলতেছে তুই এখানে লিখ। এই যে ব্যাপার সবগুলা, এগুলাই মূলত আমাদের কি স্নায়ুতন্ত্রের মূল পার্ট আর কি, স্নায়ুতন্ত্রের মূল পড়া। তো এই কার্যগুলো সম্পাদন করে হচ্ছে আমাদের কি? নিউরন। তো আমরা এইখানে একটু নিউরন যেহেতু বলছি, এইটা কিন্তু একটা সেলিব্রিটি ওয়ার্ড। হ্যাঁ, এইটা আসেই পরীক্ষায়। এইটাকে তোমাকে গ নাম্বারে ডিরেক্ট কি আসে? যে নিউরনের গঠন বর্ণনা করো, একদম প্রশ্নে আসবে এটা। তার মানে তোমার নিউরনের গঠনটা মোটামুটি একদম জানা থাকতেই হবে। তো ধরো আমি যদি একটু নিউরনটা আঁকার ট্রাই করি, ধরো আচ্ছা, মুখ আবার কি সুন্দর করে, এত বেশি ভালো আঁকতে পারি না, বুঝে নিবা আর কি যতটুকু হয়। এই যে ধরে নাও এটা একটা হচ্ছে নিউরন। হ্যাঁ, জীববিজ্ঞানে চিত্র কিন্তু মাস্ট, প্র্যাকটিস ভাষায় করতেই হবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, মোটামুটি হয়েছে আর কি। যাই হোক, ধরে নাও এটা একটা নিউরন। এই নিউরনটা মূলত প্রধানত দুইটি অংশে বিভক্ত। এই নিউরনটা মূলত কয়টি অংশে প্রধানত বিভক্ত? দুইটি। এই যে এইটা হচ্ছে কোষ দেহ। এটা কি? কোষ দেহ। হ্যাঁ, তো কোষের মধ্যে আসলে কি থাকে? একটা কোষের মধ্যে কি থাকে? একটা কোষের মধ্যে সবসময় নিউক্লিয়াস থাকে, নাহলে কোষ হবে না। হবে, নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবার এই যে অংশটা, খালি অংশটা, এটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। তাহলে একটা কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। একটা কোষে কি থাকে? নিউক্লিয়াস। হ্যাঁ, তো একটা কোষে হচ্ছে নিউক্লিয়াস থাকে। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। হ্যাঁ, তো একটা কোষে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা থাকে ফাঁকা অংশ, এটাকে আবার কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে, এটাকে আমরা সবাই জানি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। হ্যাঁ, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা থাকে এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াস গেল কোষ দেহের মধ্যে। আমি কি কি দেখছি? এই যে এই বিষয়গুলো, এগুলা কিন্তু কোষ দেহের অংশ না, এটাতে একটু পরে আসতেছি। তো নিউরনটা আমি বলছিলাম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কোষ দেহ, আর এই যে অংশটা, লম্বা যে অংশটা, এইটাকে মূলত কি বলে? এই অংশটার নাম হচ্ছে প্রলম্বিত অংশ। হ্যাঁ, যেহেতু লম্বা, এটার অংশটার নাম কি? প্রলম্বিত অংশ। এটা হচ্ছে প্রলম্বিত অংশ। এবং প্রলম্বিত অংশ এই যে এটা হচ্ছে এরকম থাকে, এরকম ধরো এই যে এরকম কালো করে থাকবে। এটা আমি বোঝানোর জন্য এইভাবে দিচ্ছি। ধরো এই যে অংশটা, এইগুলাকে বলে অ্যাক্সন। এগুলাকে কি বলে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জীববিজ্ঞানের চিত্রটাই হচ্ছে তোমাকে একদম স্পেসিফিক করে দিবে
এগুলা কিন্তু এই যে এইটের, এটা কিন্তু জীববিজ্ঞানের বায়োলজিক্যাল চ্যাপ্টার পড়তেছি তোমাদের এইটে, তো এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এখানে এরপরেই তুমি কিন্তু সায়েন্স আর্টস কমার্সে যাবা, সায়েন্সে গেলে ফিজিক্স কেমিস্ট্রি পড়বা, বায়োলজি। তোমাদের বইটা অবশ্য 3 ধরনের বই, মানে বিজ্ঞানটা হচ্ছে 3 ধরনের বেসিকটা আলোচনায় আছে, ফিজিক্সের ব্যাপার আছে, কেমিস্ট্রি, এটা হচ্ছে পিওর বায়োলজির ব্যাপার, অনেক বড় করে আরও পড়তে পারবা সামনের ক্লাসে। তো এই যে এইটা কোষ দেহ প্রলম্বিত, এই যে প্রলম্বিত অংশ সবচেয়ে স্পষ্ট যে অংশটা, এটা সবচেয়ে বেশি স্পষ্ট যে অংশটা, এইটা পুরো অংশটা, হ্যাঁ, এই পুরো অংশটাকেই বলে হচ্ছে অ্যাক্সন বলে। হ্যাঁ, ধরো এই যে পুরো অংশটাকে বলে কি অ্যাক্সন। ওকে, তো পুরো অংশটাকে বলে হচ্ছে অ্যাক্সন। তার মানে প্রলম্বিত অংশ কি নিয়ে জানো? প্রলম্বিত অংশ এই যে এইটা, এইগুলা, এই যে খাজ খাজ যে অংশ, এইটাকে কিন্তু বলে ডেনড্রাইট। এটাকে কি বলে? ডেনড্রাইট। এক বচনে হচ্ছে এগুলাকে বলে হচ্ছে ডেনড্রাইট, এক বচনে ডেনড্রন আর কি। এই যে ডেনড্রাইট আর হচ্ছে অ্যাক্সন, এই দুইটা মিলে হচ্ছে প্রলম্বিত অংশ, আর বাকিটা হচ্ছে কোষ দেহ। তো কোষ দেহের মধ্যে হচ্ছে কি কি আছে? আমরা নিউক্লিয়াস সাইটোপ্লাজম তো মোটামুটি জানি, আর এখানে ডেনড্রাইট আছে, এখানে অ্যাক্সন আছে। এরপরে এই যে পর্ব আছে যে একটা, এই যে অ্যাকশনগুলো যে, হ্যাঁ, এগুলার মাঝখানে যে একটা থেকে আরেকটার মাঝখানে যে জায়গাটা আছে, এইটাকে বলে কি রেনভিয়ারের পর্ব। এই যে দেখো, যেগুলো একদম মূল জিনিস, এগুলাই আমি এখানে আইডেন্টিফাই করে দিতেছি, তোমাদের এত কষ্ট করে শিখতে হবে না, এইগুলাই তুমি জাস্ট মাথায় রাখো, তাইলে মোটামুটি হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, এইগুলাকে কি বলে? রেনভিয়ারের পর্ব। আর এই যে কালো যে অংশগুলো আছে, এটাকে বলে হচ্ছে মায়োলিন শীথ। মায়োলিন শীথ। এই তো, এই যে মোটামুটি একটা নিউরন, এই চিত্র, এটার নাম কি? চিত্রর নাম দিতে হবে, এটা ভুলে যায় না। অনেক সময় আমরা খালি আইকা দিয়ে দিই, চিত্রর নাম দেই না। চিত্রর নাম না দিলে একদম মানে স্যার চাইলে নাম্বার নাও দিতে পারেন, যে তুমি তোমার মন মতো একটা আইকা দিয়ে দিছো, কি আঁকছো। এই যে নিউরন, এইটা স্নায়ুতন্ত্রের, ওই যে আমরা স্নায়ুতন্ত্র পড়তেছিলাম, স্নায়ুতন্ত্রের এটা প্রধান একক। হ্যাঁ, এইটার মাধ্যমেই অনুভূতিগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কে যায়। ধরো আমার পায়ে হচ্ছে একটা মশা কামড় দিছে, হ্যাঁ, তো মশা কামড় দিলে আমরা নর্মালি করি কি, টেকনিক্যালি হচ্ছে যে সাথে সাথে আমাদের হাতটা অটোমেটিক্যালি ওখানে চলে যায় না, যেই মশাটা মারতে হবে। ধরো আমার পায়ের উপর দিয়ে নর্মালি আমরা কি, তেলাপোকা দেখলে অনেক ভয় পাই, ধরো একটা তেলাপোকা হেঁটে গেলো, তাহলে আমরা একটু কি মুভ করলাম না, মানে মেয়েরা কি করে, একটু চিৎকার করে, তো ভয় পায়। তো এই যে তাদের সেন্সটা অ্যাকচুয়ালি যে তাদেরকে হচ্ছে যে কি করতেছে, তাকে হচ্ছে ওয়ার্ডার করতেছে যে এই তুমি ভয় পাও, তোমার সামনে দিয়ে এইটা গেছে, এই তুমি মশাটা মারো, মশা বসছে। এই যে ব্যাপারটা, এইগুলাই স্নায়ুতন্ত্রের কাজ, এবং এইটার কাজটা করে হচ্ছে এই মহাশয় নিউরন। এগুলো কোষে থাকে, তো কোষের মাঝখানে কানেক্টেড থাকে। তো একটা নিউরন না, হাজার হাজার নিউরন, অনেক অসংখ্য নিউরন একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। কানেক্টেড থেকে ওই যে স্নায়ুটা হচ্ছে কি আমার মস্তিষ্কে কমান্ড করে, মস্তিষ্ক থেকে অর্ডার করে যে তুমি তোমার কার্যগুলো সম্পাদন করো। এইটার আরেকটা সুন্দর চমৎকার নাম আছে, হ্যাঁ, ওই নামটা হচ্ছে কি প্রতিবর্তী ক্রিয়া। এইটাও প্রশ্ন আসে। আগে যেটা আঁকলাম ওইটা কিন্তু একটা গঠন, নিউরনের গঠন বা নিউরনের পরিচিতি, এখান থেকে তো 3 নম্বরের প্রশ্ন আসবেই। এবং এখন কথা বলতে বলতে যেটা বললাম যে প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী বানানটা হয় নাই, প্রতিবর্তী ক্রিয়া, এইটাও না একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এইটার থেকেও ঘ নাম্বারের প্রশ্ন আসে, একটা সৃজনশীল করলে কিন্তু এইগুলা থেকেই আসে। আর একটা টপিক আছে এখানে, ওগুলা পরবর্তী ক্লাসে হয়তো আলোচনা করতে পারবো। তো প্রতিবর্তী ক্রিয়াটা কি? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এরকম যে ওই যে মশা বসলো এবং আমার মস্তিষ্কে একটা কি মানে একটা হচ্ছে দিক নির্দেশও পাঠাইলো যে দেখো তো তোমার পায়ে মশা বসছে কিনা, সাথে সাথে ওখান থেকে অর্ডার করলো যে মশাটা মারতে হবে। এই যে কাজগুলো সিস্টেমের মধ্যে হচ্ছে, এইটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। মানে একটা অর্ডার আসতেছে, এইটাকে রিভার্স করে আমি আরেকটা হচ্ছে কি তাকে অর্ডার দিয়ে দিচ্ছি। একটা কিছু নিয়ে আসতেছে আমার কাছে, তখন আমি তাকে অর্ডার দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি এটা সলিউশন করো। তো প্রতিবর্তী ক্রিয়াটা হয় কি জানো,
অসংখ্য নিউরন কানেক্টেড হয়ে কোষের মধ্যে তো থাকে, অসংখ্য নিউরন অ্যাটাচ হয়, অ্যাটাচ হয়ে তারপরে এইটা সিগন্যালটা কই নিয়ে যায়, একদম কোষের মধ্যে থাকে। আর আমাদের দেহ তো মানে কোষে ভরপুর, তাই না? মানে আমরা বড় হয়েছি কীভাবে? কোষ বিভাজনের মাধ্যমে বিভাজন হয়েছে, আমরা বড় হয়েছি। যাই হোক, তো এই যে এইটা হয় কি জানো, অসংখ্য নিউরনের অ্যাটাচের কারণে। তো ভাই নিউরনগুলো কিভাবে অ্যাটাচ হয়? নিউরনগুলা ধরো কিভাবে অ্যাটাচ হয়, বইয়ের চিত্রটা আছে, আমি আঁকা ট্রাই করি ছোট করে। ধরো এইটা, ধরো নিউরন আঁকার চেষ্টা করলাম। হ্যাঁ, এইটা একটা নিউরন। তো নিউরনের এখানে হ্যাঁ অ্যাক্সন দিলাম, আরেকটা হচ্ছে কি ডেনড্রন দিলাম। হ্যাঁ, তো একটা নিউরন, আরেকটা কি আচ্ছা, আরেকটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, ধরো হ্যাঁ এটা একটা নিউরন। তো এখানে কি কি আছে অ্যাকশনগুলো দিয়ে নেই। এটা মূলত প্রতিবর্তী ক্রিয়ার জন্য আঁকা হচ্ছে আর কি, বোঝানোর জন্য যে নিউরনগুলো কিভাবে কোষের মধ্যে অ্যাটাচ থাকে। তো এই যে দেখো, এই যে নিউরন, এই যে ডেনড্রাইট, হ্যাঁ ধরো এই যে কোষটা, একটা নিউরনের অ্যাকশন আরেকটা ডেনড্রাইটের সাথে মিলিত হয়েছে, তাই না? একটা নিউরনের অ্যাকশন আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হয়েছে, এক্স্যাক্টলি এইভাবেই মিলিত হয়। এইটাকে বলে কি জানো? এইটাকে বলে সিন্যাপস। প্রশ্ন আসে, সিন্যাপস কাকে বলে? সিন্যাপস, সিন্যাপস কি? এটাও একটা প্রশ্ন। সিন্যাপস কাকে বলে এই প্রশ্ন। তাহলে একটা নিউরনের অ্যাকশন এবং অপর নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হলে সেটাকে বলে সিন্যাপস। এইটার মাধ্যমেই কি জানো, যে সিগন্যালগুলো প্রেরণ করে। ধরো এইটা দিলাম আমি, এটা দিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। হ্যাঁ, এটা দিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্কে। ধরো আমাকে এখানে হচ্ছে অনুভূতিগুলো এখানে আসবে। আবার এখানে আমি ইন্দ্রিয় ব্যবহার করি। হ্যাঁ, বইয়ে যেটা দেওয়া আছে। আচ্ছা, এখানে তো জায়গা কম, আমি একটু উপরে লিখে দিচ্ছি। ধরো এখানে হচ্ছে চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক। হ্যাঁ, ধরো এই যে এইটা দিলাম, এগুলো আমাদের ইন্দ্রিয়। এখন এখানে একটা হচ্ছে তোমার একটা উদাহরণ দিই আমরা, যে এইটা আরেকবার এঁকে নিই। এটা তো সিগন্যালগুলো এখানে আসতেছে, ও পাঠাচ্ছে সিগন্যালগুলো, যে আমি ইন্দ্রিয়ের মাধ্যমে একটা কমান্ড পাঠাইলাম, আপনি আমাকে এটা ফিডব্যাক দেন। তখন এখান থেকে হয় কি, এটা রিভার্স হয়ে যায়, এটা উল্টে যায়। তাইলে এখান থেকে এভাবে আঁকতে হবে, এইটাকে দিতে হবে কি ধরো এই যে এইভাবে আঁকতে হবে। হ্যাঁ, ওকে। খালি কমান্ড আসলেই হবে? কমান্ড যাইতে তো হবে, নাইলে তো মশা কি করবে, খেয়ে চলে যাবেন, তাই না? তো এইখানে আর কি এই যে, তাহলে এটা কি হবে, একটার অ্যাকশন হবে আরেকটার ডেনড্রন। কারণ আমাকে সিন্যাপসের মাধ্যমেই স্নায়ুতন্ত্রগুলা কি করে, যে ক্রিয়া হচ্ছে প্রেরণ করে। আচ্ছা, তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও যে বুঝতেছে কিনা, বা চিত্রগুলো আসলে প্র্যাকটিস। দেখো খুব ইজি, কিন্তু আমি কিন্তু র্যান্ডম আঁকতেছি, তো এইভাবেই প্র্যাকটিস করতে হবে। আর চিত্র তো এটা মাস্ট দিতেই হবে। হ্যাঁ, তো এইগুলোর মাঝখানে তো নিউক্লিয়াস আছে, একটা করে নিউক্লিয়াস দিয়ে দিই, নিউক্লিয়াস ছাড়া তো এটা হবে না। ওকে, তো এই যে দেখো, এইটা যদি এই পোর্শনে আমি একটু হাইলাইট করে দিই, ধরো এইটা হচ্ছে এই পাশ থেকে আসতেছে। হ্যাঁ, ধরো আমার এখানে ত্বকের মধ্যে, আমার হাতের মধ্যে একটা কি বসছে, মশা বসছে। তো মশাটা বসলে মশা তাৎক্ষণিক এই যে অনুভূতিটা, এই কমান্ডটা কোথায় চলে যাচ্ছে, কার মাধ্যমে? নিউরনের। কোথায় চলে যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সে আবার কি করতেছে, সে আবার
ফিডব্যাক পাঠাচ্ছে এই মশাটা মারো মারো, তখন এই যে রিভার্স ওয়েতে এই যে নিউরন কিন্তু আছে, নিউরনের মধ্য দিয়েই কি যে কমান্ডটা এখানে রিভার্স করে পাঠাচ্ছে যে যাও 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 তোকে মশা পড়ছে মশাটা মারো। এইভাবেই কিন্তু প্রসেসটা কমপ্লিট হচ্ছে, কারণ আমার পায়ে হচ্ছে কি আমাদের সারা দেহে কোষ আছে, আর কোষের মধ্যেই থাকে কি নিউরন। তো এই যে এইভাবেই প্রতিবর্তী ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এবং আমরা উদ্দীপনায় সাড়া দিচ্ছি। প্রশ্ন আসে উদ্দীপনায় প্রতিবর্তী ক্রিয়ার ভূমিকা মেনশন করো, এটা একদম ঘ নাম্বারের 4 নাম্বারের প্রশ্ন, হ্যাঁ ঘ নাম্বারের প্রশ্ন কিন্তু এটা আসে। আচ্ছা এখন ধরো একটা মজার উদাহরণ দেই, এই যে 5টা ইন্দ্রিয় একটা কাজের মাঝখানেই 5টা ইন্দ্রিয় আমি একসাথে অ্যাটাচ। আচ্ছা একটু কমেন্ট পড়ে নিই, হ্যাঁ মাহবুব স্যার এই চিত্র আর্ট করে হ্যাঁ তোমরা অবশ্যই চিত্র আঁকবে। চিত্র সিনেপস কাকে বলে? মাজারুল ইসলাম। আচ্ছা আমি একটু আগেই বললাম সিনেপস হচ্ছে একটা নিউরনের অ্যাকসন আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে এই যে দেখো এই যে অ্যাকসন আর ডেনড্রাইটের সাথে কিন্তু মিলিত হয়েছে, তাই না? একটা নিউরনের অ্যাকসন আরেকটা নিউরনের ডেনড্রাইট, একটা নিউরনের অ্যাকসন একটা নিউরনের ডেনড্রাইটের সাথে যে মিলিত হয়েছে এই মিলন স্থানটাকেই বলে সিনেপস। আর এটা কেন জরুরি ভাই? এটা যদি না হইতো, সিনেপস যদি গঠন না হইতো, আমার পায়ে ধরো এক নিউরন ওই পায়েই আছে, একটা আমার পায়ের কোষের সাথেই নিউরন আছে আর সিনেপস নাই, মানে অন্য কোনো কোষে সেটা অ্যাটাচ করে নাই, তাইলে কি হইতো? ওই যে মশা যে বসছে ওইখানে তো সিনেপসই নাই, মানে ওইখানে একটা নিউরন আছে বাট আমার এই পর্যন্ত মস্তিষ্ক পর্যন্ত কোনো নিউরন নাই, তাহলে ওইখানে যে মশা বসছে এই স্নায়ুটা কি অনুভূতিটা কি আমার মস্তিষ্কে যাইতো না, এই জন্য সিনেপস জরুরি। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি অনেকেই আছো। চিত্র ট্রাই করতে হবে, চিত্রটাই তো ইম্পর্টেন্ট। তো কি বলতেছিলাম, এইটা হচ্ছে আমাদের একটা উদাহরণ দিব বলছিলাম। উদাহরণটা হচ্ছে এরকম, কথিত আছে আমরা যে চা খাই না, চা খাইলে আমরা যদি শব্দ করে ওই যে স্রোত করে টানে জোরে যে টান দিয়ে চা খাইলে কি হয়, মানে এইটাকে অনেকে বেয়াদবি মনে করে না। আমি একটা বাসায় বেড়াইতে গেলাম ধরো, হ্যাঁ তো ওখানে যে আমাকে চা দিল, এখন অনেকের সামনে কারো শব্দ হচ্ছে না, আমি যদি অনেক জোরে গড়গড় পানির মতো করে শব্দ করে চা খাই, তাহলে অনেকেই মানে আমার দিকে তাকায় বলবে আরে ম্যানার বুঝে না, হ্যাঁ পরিবেশ বুঝে না। তো একটা মজার ঘটনা হচ্ছে এই চা খাওয়ার মধ্যেই কিন্তু 5টা ইন্দ্রিয়ের কাজ একসাথে করা সম্ভব। কিভাবে সম্ভব দেখো, তুমি যখন ধরো চাটা দেখবে, তা তুমি তো একটা কিছু চোখে তো দেখবে, প্রথমে দেখবে না, দর্শন করবে, দর্শন ইন্দ্রিয় দিয়ে দেখবে যে এই যে এখানে আমার সামনে একটা বোতল আছে, এখন এটা যদি আমাকে কেউ বলে যে এটা একটা চা, তাহলে এটা কি আমি মানবো না, কারণ আমি তো দেখতেছি এটা তো পানি, এটা চা না। তার মানে এই যে আমি যখন দেখতেছি দর্শন ইন্দ্রিয় কাজ করতেছে কিনা, দেখেই তো আমি বুঝবো এটা চা। হ্যাঁ তখন এই যে দেখো চোখ বা দর্শন ইন্দ্রিয় কাজ করলো, ধরো আমি চায়ের একটা কাপে দেখলাম চা, ওকে। তো চাটা যখন আমি চাটা যখন পান করব, তখন কি আমি স্বাদ পাবো না? জিহ্বা এই যে আমাদের স্বাদ ইন্দ্রিয় কি কাজ করবে না? হ্যাঁ আমি এটা স্বাদ পাবো যে চায়ে মিষ্টি বেশি হয়েছে কিনা, চিনি বেশি হয়ে গেছে কিনা, লিকার করা কিনা, তো এটা বুঝবো। কিন্তু দুইটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। চাটা হচ্ছে আমি যখন মানে চুমুক দিতে যাব, তখন কিন্তু আমি একটা স্মেল পাবো যে ও আচ্ছা এটা তো আদার চা, এটা তো লেবু মিশানো চা, এই স্মেলটা কিন্তু আসবে। এখানেও কিন্তু আমার কি ঘ্রাণেন্দ্রিয় কাজ করতেছে, 3টা গেল। তখন আমি যখন চাটা হাতে ধরবো এবং মুখ দিয়ে মানে আমি পান করব, তখন এখানে কি স্পর্শ হচ্ছে না, তাহলে ত্বক ইন্দ্রিয় কাজ করতেছে কিনা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবাই কি বলে যে এটা হচ্ছে মানে কি বলে বেয়াদবি, যে শব্দ করে চা খাওয়া। এক্স্যাক্টলি আমি শব্দ করেই খাবো চা, কেন? আমি চাইবো যে আমার 5টা ইন্দ্রিয় একটা কাজ করুক। যে আমি যখন শব্দ করে চাটা গড়গড় করে খাবো, তখন আমার কানেও কি শুনবো কিনা, শুনবো। এই যে দেখো এই যে সেন্সগুলা, এগুলাই কিন্তু প্রতিবর্তী ক্রিয়া। তো একটার মাধ্যমে উদাহরণ দিয়ে মোটামুটি কমপ্লিট করা হইলো। ওকে, তো এখন আমরা এই চিত্রর কথা অনেকে বলতেছিলে, চিত্র খুব সহজ। যদি মানে প্রবলেম হয় তোমাকে, তো এখন তুমি তো আসলে এমন একটা সময়ে আছো, বৃত্তি পরীক্ষা, হ্যাঁ এখানে তো আসলে মজা করার সুযোগ নাই। তুমি একবার না পারলে ট্রাই করো, বিশ্বাস করো 2-3 বার। হ্যাঁ এই যে দেখো আমি র্যান্ডম
র্যান্ডম, আমার কিন্তু তাকাইতে হইতেছে না কোনো একটা মানে চিত্র যে একদম একদম বইয়ের মতো হইতে হবে হুবহু এরকম না, তোমাকে চিত্র দেওয়াটা ম্যান্ডেটরি এবং মেনশন করে বোঝানোটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো এই যে এইভাবে ট্রাই করবা, যদি মনে হয় যে কঠিন লাগতেছে, কঠিন লাগার কিচ্ছু নাই, ভিডিওটা আমার একটু আবার পিছাবা, হ্যাঁ একটু পজ করবা, আমার সাথে সাথে যাবা, তাইলে দেখবা যে চিত্র, এই জন্য আমি চিত্রটা একদম ভিজুয়ালাইজ করি, আমি নিজে ট্রাই আঁকতেছি। আমি কিন্তু পারতাম যে বইয়ের একটা ফন্ট এখানে বা বইয়ের একটা ছবি এনে এখানে দেখায় বুঝায় দিতে, তাইলে কিন্তু কিভাবে যে আমি স্টার্ট করতেছি এটা কিন্তু তুমি বুঝতা না। তো এই যে দেখো চিত্র দিতে হবে, চিত্র ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করলে 2-3 বার তুমি প্র্যাকটিস করো, আমার কথা শুনে পারবা ইনশাল্লাহ। ওকে, তাহলে কি বললাম, প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে মোটামুটি আলোচনা আমাদের শেষ। এখন ওই যে কমেন্ট করতেছিল যে একটা, আমি যখন হরমোনের ব্যাপারটা পড়তেছিলাম একটা অংশ বাদ পড়ে গেছিল, হ্যাঁ যে চলন, যেটা উদ্ভিদের চলনটা বাদ গেছিল। ধন্যবাদ, কে যেন কমেন্ট করছো, তোমার জন্য পুরস্কার আছে যে ধরায় দিছো। সো উদ্ভিদের চলনটা আসলে স্কিপ করছিলাম, দেখো উদ্ভিদের চলনে একটু চলে আসি আবার, এটা স্কিপ করছিলাম। তো উদ্ভিদের চলন, যে ভাই এইটা কি, আবার উদ্ভিদ চলতে পারে, সম্ভব এটা? উদ্ভিদ আসলেই চলতে পারে? উদ্ভিদ কিন্তু চলে, বাট আমাদের মতো হেঁটে হেঁটে চলে না। তাহলে উদ্ভিদ কেমনে চলে? উদ্ভিদ চলে এভাবে যে উদ্ভিদ একটা, ধরো একটা ফুল, ফুল কি থাকে, প্রথমে একটা মুকুল থাকে, থাকে না? ফুলটা পরে এই যে এইভাবে পরিস্ফুটিত হয় না, মানে বড় হয় না মুকুল থেকে। তো ফুলটা যখন বড় হয়ে যায়, তাহলে দেখো পাপড়িগুলা কিন্তু এই রকম ছিল, ওরা কিন্তু ওই দিকে চলে গেছে, গেছে কিনা? হ্যাঁ গেছে। এইটাই কিন্তু চলন উদ্ভিদের। এবং তোমাদের বইয়ে একটা সবচেয়ে সহজ একটা চমৎকার পরীক্ষা আছে, ধরো আমি একটা, আর উদ্ভিদও কিন্তু উদ্দীপনায় সাড়া দেয়, দেয় কিনা? ওইটা আমরা কোথায় পড়ে আসছি, সমন্বয়ে, ওই যে অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, ওগুলা কিন্তু আমার যেমন এই যে স্নায়ুতন্ত্রের মাত্রই আলোচনা করলাম, উদ্ভিদও কিন্তু এরকম সাড়া দেয়। কেমন সাড়া দেয় দেখো, ধরো আমি তো চিত্রতে আসলে খুব কাঁচা, আচ্ছা তাও যতটুক হয় দেখো, ধরো এই যে এটা একটা উদ্ভিদ, হ্যাঁ এটা একটা উদ্ভিদ, এটা একটা এখানে টবের মাঝখানে আছে ধরো। এখন এই যে উদ্ভিদটা তোমার এই পাশেই, ধরো তোমার বাসার জানালাটা আছে, এটা বইয়ে আছে তোমার পরীক্ষাটা, এটা হচ্ছে তুমি বুঝতে পারবে আর কি এটার মাধ্যমে। এখন এখানে জানালা থাকলে হয় কি, এখান থেকে আলো আসবে, এখান থেকে কি আসবে, আলো আসবে, কারণ জানালা দিয়ে তো সবসময় আলো আসে। অর্থাৎ আলোটা উদ্ভিদের এক পাশেই পড়তেছে কিনা, হ্যাঁ আলোটা উদ্ভিদের এক সাইডেই পড়তেছে, এই সাইডে তো জানালা নাই, আলো পড়বে না। তো উদ্ভিদটা হয় কি জানো, আস্তে 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 এই যে এইদিকে বেঁকে যায়, হ্যাঁ এই যে এরকম এইদিকে চলে যায়, আলোর দিকে চলে যায়। তাহলে ভাই আলো পড়তেছে, তাহলে উদ্ভিদ কি ওদিকে কেন যাচ্ছে? ওই যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দিচ্ছে, তার মানে দেখো উদ্ভিদও কিন্তু অনুভব করতে পারে। হ্যাঁ ভাই এইটা মিলতেছে না কথাটা, আমি আর একটু মিলাই দিই। আলোর সাথে কিভাবে কানেক্টেড? আমরা উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করে কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কার উপস্থিতিতে? সূর্যের। সূর্য কি? আলো। মিলছে? হ্যাঁ, আলোর সাথে কিন্তু উদ্ভিদের একটা ক্লোজ কানেকশন আছে। তো এই যে দেখো এই দিক দিয়ে জানালা দিয়া, এটা হচ্ছে উইন্ডো, হ্যাঁ এই যে জানালা দিয়ে যখন আলো আসতেছে, উদ্ভিদের এক পাশে যখন আলো পড়তেছে, উদ্ভিদ কিন্তু সেদিকে বেঁকে যাচ্ছে। ভাই এখান থেকে এখানে যে চলে যাওয়া, মুভমেন্ট, চলে যাওয়া মানে কি? মুভমেন্ট। ভাই এটাই তো চলন, এটার বাংলাই তো চলন। উদ্ভিদের এটাকে বলে ট্রফিজম। এটা উদ্ভিদের ক্ষেত্রে এটাকে কি বলে? ট্রফিজম বা ট্রফিক চলন। হ্যাঁ, ট্রফিক চলন। এবং উদ্ভিদের চলনটা আসলে দুই ভাবে হতে পারে। উদ্ভিদের চলনটা কয় ভাবে হতে পারে? এটা চলনটা দুই ভাবে হতে পারে। পড়া বুঝতেছো না? কারা কারা আছো এখন পর্যন্ত, কনসেন্ট্রেশন দিয়ে আছো, একটু কমেন্ট করো। হ্যাঁ, দুই ভাবে হতে পারে, আচ্ছা এই দুই ভাবেরটা, একটা তো আলোর দিকে, যেটা অন্ধকার, এইদিকেও কিন্তু উদ্ভিদ বাড়তে থাকে, এইদিকেও বাড়তে, এটাই বলতেছিলাম। তো একটা হচ্ছে সামগ্রিক চলন, আরেকটা কি? বক্র
চলন, এটা মাথায় রাখলেই হবে। তো এখানে যেটা বলতেছিলাম যে আলোর দিকে যেটা যাচ্ছে আলোর বিপরীতেও উদ্ভিদ বাড়ে। কারণ ভাই আমাদের দেশের উদ্ভিদগুলা আমরা দেখি নাই, বড় বড় গাছগুলা যে কাণ্ডগুলা কি হয়, অনেক পুকুর পাড়ে আমি দেখি নাই, আরে কাণ্ড এখান থেকে ওইখানে চলে গেছে। তাহলে কাণ্ড কি ছোটবেলায় এতটুক ছিল? ছিল না, এতটুক ছিল। এটা বাড়তে বাড়তে এমনও আমি দেখছি কাণ্ড এখান থেকে মোটামুটি ওই যে 10 ফিট দূরেও চলে গেছে, অনেক বড় গাছ। যেতে 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 তাহলে ওদিকেও চলতেছে কিনা, এক্স্যাক্টলি উদ্ভিদ চলে। হ্যাঁ, তো এই যে দেখো একটা আলোর দিকে চলতেছে, একটা আলোর বিপরীতে চলতেছে, কিন্তু চলে। তো এটাকেই উদ্ভিদের মুভমেন্ট বলে। কে জানি কমেন্ট করছিল উদ্ভিদের চলনটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে জানাও। আচ্ছা, হ্যাঁ জুমে ক্লাস বলতে কি আমরা জুমে আসব, আমরা জুমেও আসব। আর তোমাদের যত ধরনের প্রবলেম থাকে সব কিছু ক্লিয়ার করে দেবো, 1 to 1 আমাদের সাথে কানেক্টেড কথা বলতে পারবো। হ্যাঁ, প্রবলেমগুলো সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা ভাই কমেন্ট করতেছে। আচ্ছা ক্লিয়ার তো, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, বুঝছে মনির জামান। ধন্যবাদ মনির, তুমি কনসেন্ট্রেশন দিছো, বোঝা গেছে, কারণ তুমি এখন পর্যন্ত অপেক্ষা করছো যে চলনটা আমি বোঝাই কিনা। থ্যাংক ইউ। সো এই ডেডিকেশনটাই কিন্তু আমরা চাই। এই ডেডিকেশন দিলে আমি তোমাকে বললাম আমরা মাত্র কিন্তু শুরু করছি, আর আমাদের মূল শেয়ানা এখনো দেখাইতেছি না। তোমরা অনেকেই জয়েন হবা, তারপরে আফসোস করে ফেলবা যে ভাই স্যার এত জোস করে ক্লাস আগে কেন নিয়ে নিলেন। তো আমরা বেসিক কিছু কথাবার্তা কিন্তু বলতেছি, জাস্ট আমরা এটা স্টার্ট। এই হয়তো 2-1টা ক্লাস পরে থেকেই আমরা একদম পারফেক্ট। আরও অনেক কিছু এখানে থাকবে, অনেক স্পেশাল কিছু থাকবে, যেটা হচ্ছে ওই যে প্রথমেই বলছিলাম টাকা দিয়ে যেগুলো কিনতে পারবা না। তো আমরা অধ্যায়গুলোকে 2টা-3টা আমাদের সুবিধা মতো, যেভাবে তোমাদের প্রশ্ন যেন না থাকে অন্তত এখানে, যে এইভাবে গুছাইছি। সিকিউ পাবা এখানে, এমসিকিউ পাবা, কি লাগে তোমার সবই পাবা এখানে। জাস্ট ফলো করবা, আমরা যেটা বলতেছি ওই অনুসারে একটু নিজেকে হচ্ছে এই সময়টা, কারণ ভাই পড়বে সবাই, বৃত্তি সবাই পাবে না, সিট কিন্তু লিমিটেড। তোমাকে ইউনিক হইতেই হবে, এছাড়া পাবা না। আর তোমাকে ইউনিক বানানোর জন্যই তো আমাদের প্রচেষ্টা, তাই না? তো সবার থেকে যেন আলাদা হও, যেন বৃত্তি পাও, পিতামাতার মনের আশা যেন পূরণ করতে পারো। ভালো লাগবে তোমারও, আমাদেরও ভালো লাগবে যে অংশীদার হইতে পারছি তোমাদের ভালো রেজাল্টের, সাফল্যের ক্ষেত্রে। তো এই বিষয় মানে আমরা মোটামুটি বলা চলে আলহামদুলিল্লাহ সামনের 1-1.5 মাস 2 মাস হচ্ছে তোমাদেরকে নিয়ে ভালো একটা সময় আমরা পার করব। আর আজকে আলোচনা এই পর্যন্তই, আজকে আর ক্লাস করব না। হ্যাঁ আজকে দেখাচ্ছি, আজকে এই পর্যন্তই, আজকে আর ক্লাস করব না। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট আরও জিনিস আছে কিন্তু, রেচনতন্ত্র, হ্যাঁ আরও বিষয় কিন্তু বাকি আছে। তো ওই বিষয়গুলো নিয়ে ওই বেসিক আলোচনা আরেকটু পরে করব। মস্তিষ্ক, যেটা এখানে কিন্তু বলি নাই, স্নায়ুতন্ত্রের 2টা স্নায়ুতন্ত্র বেসিক একটু আলোচনা বলে রাখি। হ্যাঁ, মস্তিষ্ক পরে, চলনে ঢুকে গেছিলাম। স্নায়ুতন্ত্র যে আমরা পড়ছিলাম এটার সাথে আসলে এটা না বললে কেমন যেন লাগে আর কি। হ্যাঁ, স্নায়ুতন্ত্র কিন্তু স্নায়ুতন্ত্রের ভাগ হচ্ছে কয়টা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয়, আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয়, আরেকটা কি স্বয়ংক্রিয়। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার 2 ধরনের, হচ্ছে মস্তিষ্ক, আরেকটা হচ্ছে কি সুষুম্না কাণ্ড, এইটাকে মেরুরজ্জু বলতে পারো। হ্যাঁ, মেরুরজ্জু। মস্তিষ্ক কয়টা ভাই আমাদের? খুব সহজ। হ্যাঁ, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এটা জাস্ট লিখলাম আর কি। হ্যাঁ, এগুলোর ডিটেল আলোচনা হবে রেচন
এবং মস্তিষ্কের সামনে আরো ক্লাস তো হবে, এটা তো এন্ড করব আমরা, তো ওখানে থাকবে। তো এই যে দেখো এখান থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো, যে আমরা জাস্ট একটা পোর্শন শেষ করলাম, একটা পার্ট শেষ করলাম এই অধ্যায়ের। তো এখানে এখানে আরো কিছু সুন্দর সুন্দর নাম আছে। গুরু মস্তিষ্কের নাম হচ্ছে কি ফরে ব্রেন, এগুলা লিখে বোঝাবো, জাস্ট একটু বলে দিই। গুরু মস্তিষ্কের নাম কি ফরে ব্রেন, আমার সাথে বলো, কঠিন কঠিন না, আমার সাথে আরেকবার বলো, ফরে ব্রেন। মধ্য মস্তিষ্ক মাঝখানে, যেহেতু তাহলে মিডিল মানে মাঝখানে না, মধ্য হচ্ছে মিড ব্রেন, মধ্য কি মিড ব্রেন। আর পশ্চাৎ মানে পিছনে, এটা হিন্ড ব্রেন বলতে পারো বা হাইন্ড ব্রেন, যেটাই বলো, হ্যাঁ, HIND। তো ফরে ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন বা হাইন্ড ব্রেন, অথবা আরো সুন্দর নাম আছে বায়োলজিক্যাল। গুরু মস্তিষ্ক হচ্ছে প্রসেনসেফালন। গুরু মস্তিষ্ক কি, ভয়ের কিছু না, এগুলা আমি জাস্ট আজকে একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, এটা ক্লাস হবে নেক্সট ক্লাসে একদম সবকিছু বুঝায়া। এটা বায়োলজিক্যাল আরো যদি চমৎকার নামে আমরা ডাকতে চাই, প্রসেনসেফালন, মেসেনসেফালন, রম্ভেনসেফালন। ওকে, তো যেটা বলতেছিলাম, যে আমাদের সাথে আমাদের কানেক্টেড থাকলে, এরপরে প্রবলেম থাকলে আমরা তোমাকে একদম বলছি, যেটা আমরা ভিডিওতে বলছি, হ্যাঁ, এইটাই আমরা 24/7 তোমাদেরকে সাপোর্ট দিব। অর্থাৎ তোমাদেরকে বৃত্তি পাওয়ানোর জন্য যা যা করার আমরা তা করব, জাস্ট তোমরা আমাদের সাথে কানেক্ট থাইকো। ওকে, তাহলে আজকে আর আলোচনা করবে না, আমরা একটু ব্যাকে আসি। হ্যাঁ, কি কি আলোচনা করলাম, কি কি পড়লাম, এইটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে আমরা কি সমন্বয় এবং নিঃসরণ নিয়ে আলোচনা করছি। সমন্বয় তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করছি, না মানে লিখে লিখে নোট করবা। আমি আমার ভাষায় বলছি, তুমি এটাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখো না ভাই, সব কিছুই কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায়। ভাই এই যে তুমি ক্লাসটা শেষ করে ভাত খাবা না, একটু পরেই তোমার আম্মু কি করবে, ভাত বাড়বে তোমার জন্য, যে ভাত বেড়ে ডাক দিবে, এই ভাত খেয়ে যা। তাহলে উনি কি করতেছেন, আন্টি ভাত বাড়তেছেন, কিসে বাড়বেন, প্লেটে বাড়বেন, ভাতের পাতিল থেকে নিয়ে আসবেন, তারপরে হচ্ছে বাটিতে কি দিবেন, তরকারি দিবেন, অর্থাৎ চামিচ দিয়ে তরকারিটা তোমার ভাতের প্লেটে নিতে হবে। এই যে দেখো ভাত খাইতে গেলে, ভাত খাওয়া, তুমি ভাবতেছো ভাত খাই ফেলছি শেষ, এই যে ভাত খাইতে গেলে কত ধরনের অ্যাক্টিভিটি করতে হইতেছে, একটার সাথে আরেকটাকে রিলেট করতে হইতেছে, একটা ছাড়া একটা হইতেছে না। হাতে নিয়ে ভাত খেতে পারবা, তরকারি দিলে পারবা না, প্লেট লাগতেছে। এই যে এইগুলার ইউজফুলনেসটাই কি, সমন্বয়, কোঅর্ডিনেট করা হইতেছে, সবকিছু মেলানো হচ্ছে, এটা আমি উদাহরণ দিছি। যাই হোক, আর নিঃসরণ কি, ওই যে হরমোনাল যে ব্যাপার স্যাপারগুলা। হরমোন কি, হরমোন এক জায়গা থেকে একটা কোষে উৎপন্ন হয়ে আরেকটা দূরবর্তী আরেকটা কোষের কিছু কার্যাবলী থাকে, এগুলা নিয়ন্ত্রণ করে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিঃসরিত মানে সরে যাচ্ছে, হরমোন তো রস, প্রাণ রস, রসটা কি হয়, সরে যায়, দূরে যায়, এটাই তো নিঃসরণ মানে সরে যাওয়া। তো হরমোন কি, ও হরমোনের একটা সংজ্ঞা হয়তো আমি বলি নাই, যাই হোক আমি একটু বলে দেই, এইটা ভিডিও থেকে তোমরা লিখে নিও। হরমোন হচ্ছে সংজ্ঞাটা, পারফেক্ট সংজ্ঞা দিলে স্যার ইমপ্রেস হয়ে যাবে। হরমোন কাকে বলে, এটা প্রশ্ন আসে। যে রাসায়নিক বস্তুটি কি, যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে, যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বলে। এই সংখ্যাটা দিবা। তো এই যে নিঃসরণ গেল, উদ্ভিদের সমন্বয় আমরা প্রথমে পড়ছি ফাইটো হরমোন, মানে উদ্ভিদ প্রাণরসের ক্ষেত্রে যেটা বৃদ্ধিকারক বস্তু হিসেবে কাজ করে। কি কি আছে ফাইটো হরমোন, একটা হচ্ছে বৃদ্ধিকারক হরমোন হইতে পারে, আর একটা বৃদ্ধিরোধক। বৃদ্ধিকারকের মধ্যে আমরা পড়ছি অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, মোস্ট ইম্পর্টেন্ট তিনটা থেকে প্রশ্ন আসে। বৃদ্ধিরোধক ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড আমরা পড়ছি। অ্যাবসাইসিক অ্যাসিড একটা গ্যাসীয় পদার্থ, এটা ফল পাকাতে সাহায্য করে। অক্সিনের বেসিক কাজ পড়ছি, এগুলো কিন্তু আসেই মাস্ট। শাখা কলমে মূল গজায়, ফলের অকল ঝরে পড়া রোধ করে। চার্লস ডারউইন অক্সিন সম্পর্কে কথাবার্তা বলছেন। হ্যাঁ, জিবেরেলিন উদ্ভিদের পর্ব মধ্যগুলোর বৃদ্ধিতে সহায়তা করে। এই যে পর্ব, কাণ্ডের এক কাণ্ড থেকে আরেক শাখা প্রশাখার যে ডিস্টেন্স, এটা হচ্ছে পর্ব, এটার মাঝখানের অংশটাকে বৃদ্ধি করে, অর্থাৎ এটা বাড়ায় আর কি। হ্যাঁ, বীজের সুপ্ত অবস্থায় কাটাইতেও সাহায্য করে। তারপরে কি ইথিলিন তো একটা গ্যাসীয় পদার্থ, আগেই বললাম। তারপর ফ্লোরিজেন ইম্পর্টেন্ট, এটা কি ফুল ফোটাইতে সাহায্য করে, অর্থাৎ পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। প্রাণীর সমন্বয় মানে আমার সমন্বয়, হ্যাঁ তোমার সমন্বয়, যে এইটা কি প্রথম প্রধান অঙ্গ কি, স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রটা কি, এটা হচ্ছে কি বলে, যে একটা যে তন্ত্র বিভিন্ন জৈবিক কার্যাবলী, বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে, জৈবিক কার্যাবলী সম্পাদন করে, বাইরের পরিবেশের সাথে নিজেকে যে উদ্দীপনায় সাড়া দেওয়ার মাধ্যমে পরিবেশের সাথে কি ব্যালেন্স করে। যেমন এই যে মশা, যে বলছিলাম উদাহরণটা, ভাই মশা কি আমার বাসার কেউ, আমার আত্মীয়, মশা তো বাইরের পরিবেশ থেকে আসছে, তার মানে মশা মারছে, এই যে সেন্সটা যে মশা মারতে হবে, ওইখানে যে আমি পাঠাইছি কমান্ডটা, এটাই কিন্তু হচ্ছে যে ওই স্নায়ুতন্ত্র। কার মাধ্যমে হয়,
নিউরনের মাধ্যমে। প্রধান একক হচ্ছে নিউরন। নিউরন কি? নিউরন হচ্ছে নিউরন, আবার এই যে চিত্র মাস্ট আঁকতেই হবে, যেমনই হোক তোমাকে প্র্যাকটিস করতে হবে। নিউরনের দুইটা অংশ স্পেসিফিক, আমি যেগুলো লিখছি কঠিন কিছু ভাবে চিন্তা করতে হবে না, তুমি কোষ দেহ দাও না ভাই এটা। তারপরে এই যে ডেনড্রাইট, এই যে মাথায় এগুলো হচ্ছে ডেনড্রাইট। আর কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের কে কেন্দ্র করে যেটা থাকে এটা সাইটোপ্লাজম। তারপরে হচ্ছে যে এক্সন থাকে, প্রলম্বিত অংশের মধ্যে হচ্ছে কি এক্সন, এই যে এইটা হচ্ছে কি এক্সনে, এগুলো হচ্ছে মায়োলিন সিথ। আর এই যে এটা ডিস্টেন্সটা হচ্ছে রেনভিয়ারের পর্ব। এই তো। তারপরে প্রতিবর্তী ক্রিয়া যেটা, বা প্রতিবর্ত ক্রিয়া, বর্তী ক্রিয়া একই কথা সব ধরনের। তো প্রতিবর্তী ক্রিয়াটা কি, এটাও ইম্পর্টেন্ট, ঘ নাম্বারের প্রশ্নে আসে বা এসেই থাকে, যে নিউরনগুলো একটার সাথে আর একটা কানেক্টেড হয়। কারণ আমাদের দেহে একটা মানব দেহে 100 ট্রিলিয়ন পর্যন্ত কোষ থাকতে পারে, এটা জানো? 100 ট্রিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? অনেক অনেক কোটি কোটি কোষ। ধরো 100 বিলিয়নে হচ্ছে 1 ট্রিলিয়ন, আবার 100 কোটিতে 1 বিলিয়ন, তাহলে বুঝো অনেক কোষ। তো তোমার যদি নিউরনের যদি সিনাপস না হইতো, মানে একটা নিউরনের সাথে আরেকটা যদি কানেক্টেড না থাকতো, তাহলে ওই যে বারবার যেটা মেনশন করতেছিলাম, তোমাকে একটা মশা কি করতো, রক্ত খেয়ে চলে যেত, তুমি টেরও পাইতা না। কিন্তু এখন মশা বসার সাথে সাথেই, একটা তেলাপোকা আমার পায়ের উপর দিয়ে যাওয়ার সাথে সাথেই আমি টের পাচ্ছি, আমার সেন্স কাজ করতেছে। কেন? কারণ ওই যে কোষ যেরকম, ওই এক একটা কোষের মধ্যেই নিউরন আছে, এক একটা নিউরনগুলোও কি কানেক্টেড একটার সাথে সিনাপসের মাধ্যমে। সিনাপসটা কি? একটা নিউরনের এক্সন আর একটা নিউরনের ডেনড্রাইটের সাথে যে মিলিত হয়, এভাবেই থাকে, এটাকে বলে সিনাপস। আর এই যে প্রতিবর্তীটা আসলে এই যে আজ্ঞাটা কিভাবে যায়, কমান্ডটা কিভাবে দেয়, ধরো এই যে আমার এটা হচ্ছে কি আমার ত্বকের মধ্যে, ধরো এখানে একটা মশা বসছে, মশাটা বসলে এখানে তো আমার কি আছে, কোষ আছে, কোষের মধ্যে নিউরন আছে, নিউরনগুলো আবার সিনাপস আকারে গঠিত, মানে অ্যাটাচ। তো নিউরন থেকে এইটা এই যে এইভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সে হচ্ছে কি একটা অর্ডার পাঠায়, যে আমাকে জানায় যে দেখেন তো আমার এখানে মশা বসছে, সে ন্যানো সেকেন্ডের মধ্যে আবার এটাকে ফিডব্যাক দেয়, যাও মশাটা মারো। এইভাবেই চলতেছে প্রসেসটা, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। তারপরে ওই যে উদ্ভিদের চলন, যেটা স্কিপ করছিলাম, উদ্ভিদের চলন তো তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে, এখানে দুই ধরনের হইতে পারে, সামগ্রিক বক্র, উদ্ভিদ আলোর দিকে উদ্দীপনায় সাড়া দেয়, এটাও আমরা জানি, ওই যে আলোর দিকে হচ্ছে হেলে যায়। তারপরে আর কি, স্নায়ুতন্ত্রের যে আলোচনাগুলো আছে, 3 ধরনের স্নায়ুতন্ত্র হইতে পারে, কেন্দ্রীয়, প্রান্তীয়, স্বয়ংক্রিয়। আমাদের কেন্দ্রীয়গুলো হচ্ছে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড, যেটা নিয়ে বিস্তর হিউজ ক্লাস আছে সামনে, এটা নিয়ে একদম বুঝায়া, এটাই। আর রেচনতন্ত্র আর একটা টপিক আছে। সো আবার মস্তিষ্ক কি, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এইটা হচ্ছে কি ফরে ব্রেইন, মিড ব্রেইন, হিন্ড ব্রেইন বা হাইন্ড ব্রেইন, প্রসেনসেফালন, মেসেনসেফালন বা রম্বেনসেফালন। এই তো আজকের মোটামুটি ক্লাস এই পর্যন্তই। কেমন হয়েছে ক্লাসটি কমেন্ট করে জানিও, এবং তোমাদেরকে হচ্ছে মোটামুটি ক্লাসের পরে পড়াটাও মানে আমি দিয়ে দিব আর কি, যে হোমওয়ার্ক যেটা করতে হবে, হয়তো চিত্র আঁকার কথা বলতে হবে, এটা আমি তোমাদেরকে গ্রুপেই জানিয়ে দিব। মেক শিওর সবার সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো। সামনে আমরা হচ্ছে আরও যত আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তোমাদের এখান থেকে দেখো, তোমাদের মর্তুজা স্যার একটা অফার অলরেডি দিয়ে দিছে। নিউরনের চিত্র শো করতেছে না আমার এখানে পিন পোস্টে, দেখি তোমাদের সবাই দেখো, লাইভ ক্লাসেই হচ্ছে মর্তুজা স্যার হচ্ছে বলে দিয়েছেন, কমেন্টটা দেখো, যে নিউরনের চিত্র অঙ্কন করে সবাই পোস্ট আপলোড করবা, সেরা 3 জন পুরস্কার পাবা। আশ্চর্য, চমৎকার না? তোমার নিজের লাভও হচ্ছে, সবই তোমার লাভ, শুধু তোমারই লাভ। তুমি নিজে শিখতে পারছো, তুমি হচ্ছে এখান থেকে প্রো হয়ে যাচ্ছ, পরীক্ষায় আসলে আর ভুল হওয়ার সুযোগও নাই, এবং তুমি এখান থেকে কি পাচ্ছ, পুরস্কারও পেয়ে যাচ্ছ। তো মর্তুজা স্যারকে ধন্যবাদ জানাও সবাই, আর বেশি বেশি করে চিত্র এটা আঁকো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এইটারই তো বাকি আছে, তো এইটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আবার ক্লাসটা শেষ করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দেওয়া হবে, ছোটোখাটো করে একটা পরীক্ষাও হবে তোমাদের। অর্থাৎ আমরা র্যান্ডম হচ্ছে তোমাদেরকে জাজ করতেছি, মানে এখন এই যে যারা ছিলা, অবশ্যই এর মাঝখান থেকে তো প্রশ্নগুলো আসবে, দেখবো যে তোমাদের কনসেন্ট্রেশনগুলো কতটুকু ছিল। সো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, দোয়া চাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।